আজকে এই ভিডিওতে আমার শুধুমাত্র ব্যর্থতা নিয়ে কথা বলব। ৪৪তম বিসিএস ছিল আমার ১ম রিটেন এবং এই রিটেন দেওয়ার পরে যে পরীক্ষাটা আসে ৪৫তম বিসিএস, এই বিসিএস খুব ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও প্রিলিমিনারিতেই ফেল করি। তো খুবই আনএক্সপেক্টেড ছিল। আমাদের সাথে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পাস করা সত্ত্বেও যখন আমার ফেল আসে তখন সেটা সামলে ওঠাটা অনেকটা কঠিন হয়ে যায়। তো একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই। প্রায় ৬-৭ মাস সেই ডিপ্রেশন থেকে কাটিয়ে উঠতে সময় লাগে। তো এই ৬-৭ মাসে আমি আসলে যাদের কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম যারা আমাকে সাপোর্ট করবে, যারা আমাকে টেনে তুলবে, তাদের থেকে খুব একটা সহায়তা আমি পাইনি। তো এখান থেকে হচ্ছে ১ম লার্নিং, সেটা হচ্ছে আপনি যখন হতাশ হবেন বা আপনি যখন গ্রেট ডিপ্রেশনে পড়বেন, তখন সবাইকে হয়তো পাশে পাবেন না। তো নিজেকে যখন আপনি মেন্টালি স্ট্রং আছেন, এমনভাবে তৈরি করেন যেন নিজে ডিপ্রেশনে পড়লে নিজেই বের হতে পারেন। সেকেন্ডলি, এটা থেকে যখন বের হলাম, নিজেকে একটু প্রিপেয়ার করলাম। নিজে তারপর হচ্ছে ব্যাংকের জন্য প্রস্তুতি নিলাম। বিসিএসটাও আস্তে, আস্তে কন্টিনিউ করা শুরু করলাম। ব্যাংকে ১ম দিকে হচ্ছে যখন পিলি দেই, তো ১ম যে পিলিটা সেটাও উইদাউট প্রিপারেশনে দিয়েছিলাম। এর জন্য হচ্ছে সরকারি যে ব্যাংকগুলো, ওটায় ফেল করি। পরে যে রিটেন বা পিলি, সেই থেকে যতগুলো সরকারি ব্যাংকে পরীক্ষা দিয়েছি সবগুলো পিলিই টিকেছি। এখন ব্যাংকের যদি ইতিহাস বলি, আমি ব্যাংকে প্রায় ৬টার মতো রিটেন আমি দিয়েছি সরকারি ব্যাংকগুলো, এবং ভাইভা ফেস করেছি ৩টি। আনলাকিলি একটি ব্যাংকেও চাকরি হয়নি। ২টি ব্যাংকে এখনও ওয়েটিং লিস্ট বা হচ্ছে যেটাকে প্যানেল বলে, তো সেই প্যানেল এখনও বাকি। হয়তো সেখানে কোনো একটা জায়গায় আমার নাম আসবে বা আমার রোলটা আসবে, বাট হচ্ছে আমি ১ম মেরিট লিস্ট যেটা, সেগুলোর একটাতেও আসেনি। তারপরে এই বছরটায় আসি। এই বছরটা হচ্ছে সবচেয়ে হতাশার বছর আমার। আবার সবচেয়ে খুশির সংবাদটাও এই বছরেই পাই। আর হচ্ছে আমি আমার মোবাইলে আ আমার যে হতাশার দিনগুলো, সেগুলো আমি লিখে রাখা শুরু করি। কারণ এমন একটা সময় গিয়েছে আমি পড়াশোনা প্রায় ছেড়েই দিয়েছিলাম। তারপর যখন উঠে দাঁড়ানো শুরু করি, তখন আমি চিন্তা করলাম নিজেই যখন উঠে দাঁড়াবো, তো সবকিছু আমি একটু ডকুমেন্ট করে রাখি। ১৬ ফেব্রুয়ারি ২০২৫, তখন হচ্ছে আমার ৪০তম ভাইবা। তো সেই ভাইবায় আমার সহধর্মিণী আমাকে অনেক মোটিভেট করেছিল। যেহেতু ঢাকা ভাইবা, সে আমাকে রাতে একটা মেসেজ করে, "আর বেশি স্ট্রেস নিও না। আল্লাহ ভরসা। আল্লাহ খারাপ যা হোক, কোনো কিছুই তোমার ইচ্ছার হাতে নেই। তাই নো টেনশন, বি কুল, অল দ্য বেস্ট।" আমাকে আর কি স্ট্রেসে থাকতে মানা করেছে। আর হচ্ছে নিজের মতো থাকতে বলেছে। কারণ আসলে আমার সহধর্মিণী জানে যে আসলে আমাদের হাতে আসলে কিছুই করার নেই। ভাইবা অনেকটা লাক কাজ করে। তো আল্লাহর ইচ্ছায় ভাইবাটা একটা ভালো বোর্ডে আমার পড়ে, এবং তারা অনেক জলি ছিল। আমি যে জিনিসগুলো ভালো জানতাম সেই জিনিসগুলোই তারা আমাকে জিজ্ঞেস করেছে। তো ভাইবাটা ভালো হয়। ১২ মার্চ, তার মধ্যে আর লেখালেখি করিনি। ১২ মার্চ ২০২৫, সেখানে কিছু নোট করেছিলাম, সেখান থেকে কিছু বলছি। জীবনে অনেক কিছু ঘটে গেছে। পেট্রো বাংলা ফেল, বিমা রিটেন দিয়ে ফেল, এসও ভাইবে দিয়ে ফেল করলাম, অজি ভাইবে দিয়ে ফেল। এই জবটা হওয়ার অনেক চান্স ছিল কিন্তু হয়নি। ওসি রিটেনে ফেল। তো যেই ক্যান্ডিডেট ৪৪তম বিসিএসে রিটেন দিল, ভাইবে দিল, সেই ক্যান্ডিডেট অফিসের ক্যাশে ফেল করছে। আবার সে সিনিয়র অফিসারে ভাইবে দিচ্ছে, জেনারেল অফিসারে ভাইবে দিচ্ছে, কিন্তু ক্যাশে রিটেনে ফেল। ভালো পরীক্ষা দিয়েও আসলে এখানে আসেনি। তো হতাশা আসাটা স্বাভাবিক। তো আমার মনে আছে যে ওজির যে ফাইনাল রেজাল্ট, ও আসার আগেই আমি খুব কনফিডেন্ট ছিলাম যে অন্তত অফিসের জেনারেল ব্যাংকে আসবেই। তো মাকে জানিয়েও রেখেছি সেভাবে যে, "মা, অন্য চাকরি না হলেও এই চাকরিটা অন্তত আমার হবে।" তো ফাইনাল রেজাল্ট জানার পরও হচ্ছে মাকে আমি জানাতে পারিনি।
তো সম্ভবত ২ সপ্তাহ পরে জানিয়েছে। কিন্তু প্রতিদিন মা ওয়েট করতেন যে আসলে কবে রেজাল্ট দিবে। আমাকে ফোন দিতেন, ফোন দিয়ে চুপ থাকতেন। ১২ মার্চের পর আবার লিখেছি হচ্ছে ১৩ মার্চ। যাক এভাবে পড়ে নেই। ওজির রেজাল্টটা যখন দিল যে আমার আসেনি, তো হচ্ছে ওজির রেজাল্টের পরে আমি পুরোপুরি ভেঙে পড়ি। আমার সামনে ৪৬তম রিটেন ছিল। তো এই পরীক্ষার জন্য আমি আর কনসেনট্রেট করতে পারতেছিলাম না। লাইব্রেরিতে যাইতাম, ১ ঘন্টা ২ ঘন্টা পড়তাম, তারপর আবার চলে আসতাম। তো অফিসার জেনারেল যখন আসে নাই, আমার পাশের যে বন্ধু-বান্ধব ওদের মধ্যে ২ জনের যখন আসে, তখন হচ্ছে লজিক্যালি যে আমার হচ্ছে ফেস ভ্যালু যেটা, এটা কমে। আপনি যখন বাড়ি থেকে প্রিপারেশন নেবেন তখন এটা ম্যাটার করে না। কিন্তু যখন আপনি লাইব্রেরি বা রিডিং রুমে একসাথে ৪০, ৫০, ১০০ জন মানুষের সাথে পড়াশোনা করেন তখন এটা আসলে ম্যাটার করে। ফেস ভ্যালুটা অ্যাকচুয়ালি কমে। তো এরপরই এই অফিসার জেনারেলের যখন রেজাল্ট দেয়, এটার পরই আমি ১ম হচ্ছে স্মোক করি প্রায় ২-৩ বার। ধোঁয়াটা ভিতরে নিইনি কিন্তু স্মোক করি। নিজের আসলে গিল্টি ফিলটা আসলে কোনোভাবে দূর করতে পারছিলাম না যে আমার মধ্যে হয়তো কোনো ল্যাকিংস আছে। তো এভাবেই দিন চলতে থাকে। দেখা যায় যে আমার যে জুনিয়র ছিল যারা লাইব্রেরিতে পড়তো, তারা হচ্ছে টিপস ট্রিক্স নিতে আসলে ওইভাবে আমার কাছে আসছিল না। আর আমি যখন কথা বলতাম ওটাও গুরুত্ব দিয়ে তখন শোনা বাদ দিয়ে দেয়। তো জিনিসটা কষ্ট, আবার লজিক্যালও যে আসলে আমার কথা কেন শুনবে? ব্যর্থ মানুষের কথা আসলে কেউ শুনতেও চায় না। তো হচ্ছে ১ম বার এই ওজি রেজাল্ট দেওয়ার পরে আমি আসলে কিছুটা ভেঙে যে পড়ি, তো সেটার একটা ইমপ্যাক্ট পড়ে। সেটা হচ্ছে ঈদ হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে করিনি। ঈদে আমি যাইনি। এর পিছনে একটা হচ্ছে ওজি আসেনি। সেকেন্ডলি হচ্ছে এলাকাতে আমার যে বন্ধু আছে, ওর এসআইতে চাকরি হয়ে যায়। এখন এসআইতে চাকরি হয়ে গেছে সেটা তো আর আমার উপর প্রেশার পড়ার কথা না। কিন্তু সমস্যা হচ্ছে এলাকার মানুষজন। আমার নিজের ফ্রেন্ড সার্কেলের অন্যান্য যারা আছে তারা আমাকে মেসেজ দিয়ে বলা শুরু করে, "কিরে তোর খবর কি?" বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করার ট্রাই করে। তো আমি জানতাম যে আমি যদি বাড়িতে যেতাম তো হচ্ছে একটা ভালো প্যারা খেতাম। এইজন্য হচ্ছে এই ১ম বারের মতো হচ্ছে ঈদ আমি বাড়িতে করিনি। তো ঈদেই হচ্ছে আমি লিখে রেখেছিলাম যে হচ্ছে সামনের বছরে ১ এপ্রিল লিখেছিলাম। সামনের বছরে এই দিনে হয়তো ঈদ থাকবে। আল্লাহ চাইলে আমার বাচ্চার সাথে ১ম ঈদ হবে সেটি। কিছু ইচ্ছে আছে। বাবুর আম্মুর জন্য পছন্দসই পোশাক, পরিবারের পুরুষদের জন্য স্পেশালি দুলাভাইয়ের জন্য এ একই রকম পাঞ্জাবি, মায়ের জন্য জুতা, শাড়ি, বোরকা, নানুর জন্য শাড়ি এবং বোরকা, শ্বশুর-শাশুড়ির জন্য পোশাক, নাহিদকে গেঞ্জি, ভাগ্নি আর ভাইঝিদের সালামি, মন খুলে বন্ধুদের সাথে ঘোরা। এগুলো আমার ইচ্ছে ছিল। আচ্ছা, তো হচ্ছে এভাবেই হচ্ছে দিনগুলো পার হয়। তো এর মধ্যে হচ্ছে আমার বান্ধবী যার সাথে আমি বিসিএস প্রিপারেশন নিতাম, ও একটা কথা বলেছিল যে, "দেখো সৈকত, তোমার আসলে চাকরিটা বাদে যা, যা লাগে, ফ্যামিলি বলো বা হচ্ছে আশেপাশের সবকিছুই তোমার গোছানো। শুধু তুমি চাকরিটা পাও, তোমার জীবনটা কিন্তু অন্যরকম হয়ে যাবে।" আ যখন হচ্ছে ৪৪তম ফাইনাল রেজাল্টটা দিল, ওর কথাটা দেখলাম। মিলিয়ে আসলে সত্যিই বলেছিল। আর আমার সহধর্মিণী আমাকে বলেছিল, "দেখো তোমার বন্ধুরা একটা চাকরির জন্য চেষ্টা করেছে আর সেটাই পেয়ে গেছে। আর তুমি উপর থেকে নিচ সব দিকেই যেতে পারবা। চাপ নিও না।" তো এভাবেই হচ্ছে
একদিকে হচ্ছে মানুষজনের চাপ, আরেকদিকে আমার ওয়েল উইশার যারা আছে তাদের হচ্ছে মোটিভেশন শেষ পর্যন্ত হচ্ছে আমাকে ফিল্ডে ধরে রাখে। এবং শেষে এমন হয়েছে যে সবচেয়ে সহজ পরীক্ষা জনতা রুরাল ক্যাডেটের পরীক্ষা। এটাও সরকারি চাকরি। তো এটায় চাকরি হয় না এমন কোনো ক্যান্ডিডেট বাকি নেই। যাদের একটা ম্যাথ হয়েছে তাদেরও চাকরি হয়েছে। তো আমার ৩টে ম্যাথ হয়েছে, সব খুব ভালো লিখেছি, সেখানেও আমার চাকরিটা হয় না। তো পুরো চাকরির জার্নিতে আসলে গড নোস যে আসলে নিজেকে কীভাবে ধরে রেখেছি। আমি কিন্তু তারপরও আমার পড়া চালিয়ে গিয়েছি। হয়তো ১-২ ঘন্টা অথবা এক সপ্তাহ ২ সপ্তাহ হয়তো পড়িনি। বাট তারপর আবার পুরো দমে পড়া শুরু করি। এত ঝড় আসার পরও, এত পরীক্ষায় না টেকার পরও হঠাৎ করে আমার মধ্যে একটা এনার্জি আসে যে আসলে আমার পড়তে হবে। এই বছরটা হচ্ছে আমার সোজা বাংলা কথা হচ্ছে মারা খাওয়ার বয়স, মানে বছর। তো মারা এই বছর কম খাবো না। সেই হিসেবে হচ্ছে এই বছরটা সেভাবেই হিসাব করে নিই যে সামনে হয়তো বিসিএস ৪০তম বিসিএসও আসবে না। সেই কথা মাথায় রেখে হচ্ছে ৪৬তম বিসিএসের জন্য পড়তে থাকি। তো এরপরই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা আমি হাতে পাই, এবং ওই দিনই আমি হাতে পাই যেদিন মানে রাত ১২টায় তো রেজাল্ট দিয়েছে। তো ১২টার ওই দিনটা হচ্ছে আমাদের ফ্যামিলির একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য একটা মামলা ডিল করতে হয়েছিল। তো একদিকে হচ্ছে অর্থনৈতিক সমস্যা, আর দ্বিতীয় হচ্ছে চাকরিটা হাতে পাওয়া। এখনও হয়তো ৭-৮ মাস লাগবে গ্যাজেট হতে। বাট এই যে বছরটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। ৪৫তম বিসিএস যেখানে আমাকে আসলে ডিপ্রেশন থেকে ডিল করতে হয় কীভাবে সেটা শিখিয়েছে। তো লাইফে আসলে সব দরকার। এই ফেজগুলো যদি না আসতো, আমার হচ্ছে দম্ভে পা মাটিতে থাকতো না যে আমার হয়তো স্পেশাল কোনো যোগ্যতা আছে যার জন্য আমি এগুলো পেয়েছি। যখন রেজাল্ট পাই আমার আসলে মনে হয় ১ সপ্তাহ লেগেছে বিশ্বাস করতে যে আমি আসলে ক্যাডার হয়েছি। তো আলহামদুলিল্লাহ হয়েই গেলাম। আর হচ্ছে আজকেও পুরো রাতে ঘুম হয়নি। আমি সকালবেলা ছাদে এসেছি ভিডিও শ্যুট করতে। রাতে ঘুম হয়নি, র্যান্ডমলি ঘুম হয়নি। লাস্ট ১ সপ্তাহ ধরে রাতে ঘুম হচ্ছে না। তো আগে চিন্তা করতাম আগে রাতে ঘুম না হলেও পরের দিন লাইব্রেরিতে যেতে হতো। ভয়ানক ভৌতিক পরিস্থিতি। বাট এখন দিনেও একটু ঘুমাতে পারছি। আমার জন্য দোয়া করবেন। এই আপনাদের বেকার যারা আছেন তাদের জন্য আমার দোয়া থাকবে। আপনাদের কিছু একটা হোক। আল্লাহ আপনাদের যেখানে রিজিক রেখেছেন সেখানে যেন আপনাদের দ্রুত পৌঁছাতে পারেন। সকলের জন্য শুভকামনা।